14ই জুলাই যখন শেখ হাসিনার মন্তব্যকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার স্লোগান দিয়ে যখন ক্যাম্পাস প্রকম্পিত করেছিল, বিশেষ করে বিএনপির সালাউদ্দিন ভাই স্থায়ী কমিটির সদস্য, ওনার সাথে আমাদের 28 অক্টোবরের আন্দোলনের পরে একটা যোগাযোগ স্থাপন হয়। কারণ সেই সময় বিএনপির মহাসচিব খসরু ভাই সহ যারা এখানকার কোঅর্ডিনেশন করতে আন্দোলনে, তারা মূল নেতারা জেলে চলে যাওয়ায় তারেক রহমানও আমাদের অনেকের সাথে তখন যোগাযোগ করেছে, পরামর্শ দিয়েছে, মতামত নিয়েছে। এবং সালাউদ্দিন ভাই দিল্লি থেকেও এই আন্দোলনে একটা কোঅর্ডিনেশন রোল প্লে করেছে। সেখান থেকে যোগাযোগ হওয়ায় ওই 14 তারিখ আমরা তখন সালাউদ্দিন ভাইয়ের সাথেও আমি রাশেদ ভাই গ্রুপ করেও কথা বলি যে ভাই আজকে যা দেখতে পাচ্ছি এইখানে ছাত্ররা রেজিস্ট্যান্স করবে, আপনারা ছাত্রদল এবং আপনাদেরই যেহেতু মিত্র জামাত, কাজী যেহেতু মেইন পলিটিক্যাল পার্টি বিএনপি জামাতের মিত্র, জামাতের সাথে কথা বলেন শিবিরও যেন ছাত্রদল শিবির যেন ছাত্রলীগকে আজকে রেজিস্ট্যান্স করে এবং ছাত্রদের উপরে হামলা হলে ছাত্রলীগকে প্রতিহত করতে হবে, ক্যাম্পাস ছাড়া করতে হবে। আমরা শুরু থেকেই আমরা চেয়েছিলাম যে আন্দোলন যেন একটা গণ আন্দোলনে পরিণত হয়, যদি সম্ভব হয়। সেই জায়গা থেকে আমাদের ভূমিকা মনে করেছি যে শুধুমাত্র ছাত্রদের দ্বারা এই আন্দোলন সফল করা যাবে না যদি একটা পর্যায়ে এখানে রাজনৈতিক সম্পৃক্ততা না তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো ইতিবাচকভাবে সাড়া দিয়েছে, যার ফলেই কিন্তু এই গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে। তো এই মেসেজ পাঠাতে গিয়ে এই যে ইন্টারনেট শাটডাউনের পরে ডাইরেক্ট ফোনে আমি অনেককে ফোন দিয়ে বলেছিলাম, মানে ভাবছি যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যত মানুষকে ফোন করতে পারি। কারণ আমার কাছে এর আগে একটা সোর্স থেকে আমাকে বলছিল যে আমি গাড়ি পাঠাচ্ছি, তুমি চলে আসো ওই গাড়িতে, মানে আমাকে একটু পালিয়ে থাকার জন্য, যে তুমি গ্রেপ্তার হয়ে যাবা। এবং যে গাড়ি পাঠাবে বলেছিল সে মাঝে মাঝে তথ্য দিত, কিন্তু তার প্রতি আমার একটু ডাউট ছিল, বিকজ সেও এজেন্সির সাথে খুব ভালোভাবে কানেক্টেড। সাধারণত আমরা বাসায় তো একটু ঘুমানোর সময় পুরানো কাপড় পরেই ঘুমাই। তো আমার একটা এই পোলো শার্ট পরে আমি ঘুমাইছিলাম, আমার একটা ছোটো বাচ্চা আছে, যেহেতু বাচ্চা তো এমনিতে রাতেই করে, তো প্রস্রাব করে দিয়েছে, যেহেতু আমাদের মাঝখানে বাবার মাঝখানে ঘুমায়, আমার একটা সাইড ভিজে গেছে, আমি টের পাচ্ছিলাম। আর আমি ওই দিন ঘুমাইছিলাম সম্ভবত 1:45 কি 2টার দিকে, ঘুম আমি পড়ি নাই। তার আগে যে দরজার ধাক্কাধাক্কি আমি বুঝতে পারছি যে আসলে এরা চলে আসছে। হ্যাঁ, যখন দরজার এই ধাক্কানি দেখে আমি বুঝতে পারছি, আমি কি করব বুঝতে পারছিলাম যে কি কোথায় লাভ দিব, কোথাও দিয়ে হাইড করবো, কিচ্ছু তো করার নেই। তখন ভাবছি আর হাইড করা যাবে না, গ্রেপ্তারি হইতে হবে। তো তাহলে জাস্ট আমি চিন্তা করছি যে ফোনগুলো সেভ করতে, কারণ ফোনে অনেকের সাথে অনেকের কমিউনিকেশন পাবে, তাহলে অবস্থা খারাপ করবে। তখন এখন আমি কি করব যে ফোন কোথায় রাখবো, এর মধ্যে তারা দরজার ধাক্কাই দিতে খেতে ভেঙে ঢুকে গেছে। তো আমি তখন ওই ফোনটা নিয়ে আমি জাস্ট নাহিদদের সাথে আসিফদের সাথে কথা ছিল, সে কল লিস্টটা ডিলিট করতেছিলাম, কয়েকটা মেসেজ ওই যেগুলো ডাইরেক্ট ফোনে পাঠাইছিলাম ডিলিট করতেছিলাম। এর মধ্যে যখন ঢুকে পড়ছে তখন আমি ওই যে বাচ্চারা রাতে তো একটু পায়খানা প্রস্রাব করে, কাপড় থাকে এক পাশে মানুষ রাখে, তখন আমি চিন্তা সব করলে এই বাচ্চাদের প্রস্রাবের কাপড় টাপড় এইগুলো খোঁজ করবে না, তখন আমি একটা কাঁথা বাজ করে এই ফোনটা ঢুকাইছি আর কি। আর আমার একটা ফোন মাঝখানে যাই হোক, ওটার মধ্যেও ইনফরমেশন ছিল, বাট 2 দিন আগে ফোনটা হঠাৎ করে ব্যাটারি ডাউন না কি যেন নষ্ট হয়ে গেছিলো, ওইটা যে ফোন তো দিবি। আর একটা ফোন নিছি যেটার সাথে কিছু নাই, মানে ফোন জিজ্ঞেস করছি কোনটা কয়টা ফোন ইউজ করো, আমি বলছি 2টা, এই 2টা, কারণ জানি এগুলো ওরা খোঁজ করবি। তো ওই 2টা নিয়ে গেছি, যেটা ওই যে আপনার ব্যাটারি ডাউন হয়ে গেছে, ওটা তো খুলতেই পারে নাই। তখন আমি বলছি ভাই এগুলো আপনার নষ্ট করে বলেছেন, আমি তো একটু তো ভালো ফোন ছিল। আরেকটা যেটা নিয়ে এসছে ওইটার মধ্যে একটা বিদেশি সিম ছিল, তো কেমনি জানি ওই সিমও আর ওই ওপেন করতে পারে নাই। তারপরে আমাকে ওই বাসার নিচ থেকে তুলেই গাড়িতে উঠেই কিন্তু আমাকে যেটা জম টুপি বলে, কালো টুপি পরেছে। অ্যান্ড অরিজিনালি আমি তো কখনো এই ধরনের পরিস্থিতি ফেস করি নাই। তখন আসলেই মানে মনে হচ্ছে খুব কলিজাটা খুব কী বলবেন, মনে হচ্ছে মানে ছটফট করতেছে। এটা বাস্তব যে এই পরিস্থিতি কখনো শিকার হয়নি। কালো টুপি পরে আমি মানে হচ্ছে আমার মাঝখানে বসেছে বামে একজন, ডানে একজন, এবং তারা র্যাবের লোক ছিল, তাদের জেসারে তো দেখা যাচ্ছে, আর নিচ পর্যন্ত নামানোর ক্ষেত্রে তো দেখেছি। তো উঠেই লকটক করেই হাই সাউন্ড মিউজিক দিয়ে দিয়েছে গাড়িতে, আজব তো মিউজিক দিয়ে দিয়েছে। তখন আমার একরাম, কক্সবাজারের যে একরামের হত্যাকাণ্ডের কথা মনে পড়েছে, যে আমি শুনছি যে অনেকে ক্রস ফায়ার দেয়
তো আমি ভাবছি হয়তো যে মিউজিক দিতে যাওয়ার পথে হাতির ঝিল দিয়ে মাইরা মুইরা ফালাই দিতে পারে, যে যাতে এই পিস্তলের শুট সাউন্ড টাউন্ড কোনো দিকে না যায়, এটা বোঝা এটা করবে। তখন আমি আসলে মানে যেটা আমরা মুসলমান তওবা টওবা করে দোয়া দুরূদ পড়তেছি, যে যাক আল্লাহ যে মাফ করুক, যে মাইরে ফেলে তো ফেলাইবে। পরে কতক্ষণ পরে গাড়ি কোথায় থামছে আমি জানি না, তারপরে গাড়ি থেকে নামলাম, নেমে যেখানে রাখলো ওই যে আপনারা দেখেছেন আমি কথাগুলোকে পাবলিকলি খুব বেশি বলি নাই, ওই রকমই যেটা বলছে কবরের মতোই সিঙ্গেল একটা বেড ফালানের মতো, বেডও ফালানের মতো না, একটা জায়গা, আর পাশেই খোলা এক জায়গায় একটু বাথরুম করার মতো একটা জায়গা আছে ওইখানে। ও রাতে আবার আমাকে নিয়ে ইঞ্জেকশন দিচ্ছে। তখন আমি বললাম এটা কিসের ইঞ্জেকশন, আমি খুব ভয় পাচ্ছিলাম। তো একবার আবার আমার চোখ তো বাঁধা, একবার আবার আমি একটু দেখতেছিলাম যে ইঞ্জেকশন দেয় কারা। আস্তে করে আমি একটু যে কাপড়টা একটু নাড়ছে, আমার আবার ঠাস করে একটা মানে কানের এখানে একটা থাপ্পড় মারছে, যেটা আমি এটা কাপড়টা উঠাইলাম কেন, তখন আর আমি উঠাই নেই। তো আর মায়ের গাড়িতে থাকা অবস্থায়, গাড়ি থেকে নামানো অবস্থায় মনে করেন মায়ের যা দেওয়ার এক ধাপ দিয়েছে। তারপর তো ইঞ্জেকশন দিয়ে পরে রাত না সকাল আমি জানি না উঠাইলো, স্যার আসছে কথা বলবে, কারণ তুই বুঝতেছিস না রাত না সকাল। তারপরে জিজ্ঞাসাবাদ, এক টিম আপনার প্রথম তো 2 দিন আমাকে করে নাই, তো আমি বুঝতে পারছি ওদের বডি ল্যাঙ্গুয়েজ জেস্চারে একটা টিম ছিল বোধহয় আর্মির ডিজিএফআইয়ের হতে পারে, এবং আরেকটা টিম হয়তো র্যাবের এটা, বাট আর্মির একটা টিম ছিল, তারা খুব পোলাইটলি কথা বললো সম্মানের সাথে, যে আই নো ইউ আর স্ট্রং ম্যান, 2-4 লাইন ইংরেজিতে বাংলায় বললো, সো তুমি একজন বোল্ডলি কথা বলো, আমরা পরিষ্কারভাবে জানতে চাই এই আন্দোলনে তোমার সম্পৃক্ততা এবং এই মেট্রো রেলের আগুন এই সমস্ত ঘটনায় আবার তারেক রহমানের সাথে বিএনপির সাথে তোমাদের নেক্সাস, তুমি যদি অনেস্টলি বলো তাহলে আর আমাদের কোনো চর্চা করা লাগবে না, রেকর্ড আর অন আছে। না হলে তো এটা তো তুমি শিক্ষিত মানুষ, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছো, তুমি জানো কিভাবে কথা বের করতে হয়, আমরা কিন্তু সেভাবে বের করবো। আমি যদি ওই রেকর্ড নিশ্চয়ই ওনাদের কাছে আছে, অফিসিয়াল ডকুমেন্ট সংরক্ষিত আছে, কারণ 111 ওবায়দুল কাদেরদেরকে কালো কাপড় পরে চা খাওয়াইতেছে আর জিজ্ঞাসাবাদ করতেছে, এই ভিডিও তো পর ছাড়ছে, এই রেকর্ডও আছে। তো আমি পরিষ্কারভাবেই বলছি যে দেখেন আমি তো সরকার বিরোধী মানুষ, শেখ হাসিনার অত্যাচার নির্যাতনে গোটা দেশের মানুষও বিপদগ্রস্ত, আমরাও বিপদগ্রস্ত, কাজী এইটা আমাদের একেবারেই ইন্টেনশন সবসময় ছিল, যে কোনো পরিস্থিতিতে আমরা যদি শেখ হাসিনার পতন ঘটাইতে পারি। তো আমাদের কাছে মনে হয়েছে এই আন্দোলনে যেইভাবে নির্বিচারে মানুষ মারছে, এই যে হত্যাযজ্ঞ আপনারা আগুনের কথা বলেন, এগুলো আমাদের উপরে দায় চাপান, এগুলো শেখ হাসিনা সরকারের এজেন্সি করেছে। তো এগুলো বলার পরে তো বলতেছি ভালো, মানুষ শুনতেছে, পরে আপনার হাত কেমনে যে এইভাবে উঠে দেখলাম আপনার পায়ে এই যে নিচে কি পিঠে, এখানে পিঠে, তারপরে আবার এই 2 সাইডে। কতক্ষণ পর হচ্ছে আমি মনে হয় লাইক কি বলবেন, প্লেনে উঠলে অনেক সময় হঠাৎ করে মনে হয় যে তব্দ দিয়ে যায়, যেটা আঞ্চলিক ভাষা বলে কানই হয়ে যায়, মনে হচ্ছে ওই রকম।